যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বৃহৎ আকারের অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত নির্দেশ দিলে ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। রয়টার্সে বরাতে জানা গেছে, এবারকার পরিকল্পনা আগের যে কোনো সময়ের তুলনায় আরও বিস্তৃত এবং দীর্ঘমেয়াদী হতে পারে। বিশ্লেষকদের মতে, এই প্রকাশ্য প্রস্তুতি ইরান ও যুক্তরাষ্ট্র এর চলমান কূটনৈতিক আলোচনার উপর চাপ সৃষ্টি করছে। চলতি মাসের শুরুতে ওমান এ দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হলেও একই সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে পেন্টাগন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী সব ধরনের বিকল্পই খোলা রয়েছে। খবর অনুযায়ী মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী, আধুনিক যুদ্ধ বিমান এবং কয়েক হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে। পেন্টাগন এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও সামরিক উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছর পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পর উত্তেজনা আরও বেড়েছিল। এর জবাবে ইরান সীমিত আকারে পাল্টা পদক্ষেপ নিয়েছিল। বিশেষজ্ঞরাও সতর্ক করছেন, এবার যদি অভিযান শুধু পারমাণবিক স্থাপনায় সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রীয় বা নিরাপত্তা কাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হয়, তবে তা সমগ্র মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। ইরানের হাতে থাকা উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবও সম্ভাব্য সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি এখনো কূটনৈতিক ও সামরিক চাপের মধ্যেই রয়েছে, তবে ভবিষ্যৎ সিদ্ধান্ত অঞ্চলের স্থিতিশীলতার উপর বড় প্রভাব ফেলতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইরানের সঙ্গে উত্তেজনা নিয়ন্ত্রণের জন্য ডোনাল্ড ট্রাম্প সরাসরি আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রয়েছেন। রুবিওর মতে, ট্রাম্প এমন একজন নেতা যিনি যে কোনো পক্ষের সঙ্গে আলোচনা করতে দ্বিধা করেন না। তবে তিনি স্পষ্ট করেছেন, এটি কোনোভাবেই ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার আদর্শ বা নীতির সাথে একমত হওয়ার ইঙ্গিত নয়। বরং ট্রাম্প বিশ্বাস করেন, বিশ্বজুড়ে বিদ্যমান জটিল ও বহুমাত্রিক সমস্যা সমাধানের একমাত্র কার্যকর পথ হল পারস্পরিক সংলাপ এবং সরাসরি আলোচনা। রুবিও আরও বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষা এবং ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্য সম্প্রতি ট্রাম্প প্রশাসন সেখানে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ মূলত ইরানকে একটি শক্তিশালী বার্তা প্রদানের উদ্দেশ্যে নেওয়া হয়েছে, যাতে তারা কোনো হঠকারী পদক্ষেপ গ্রহণ করে বড় ধরনের সংঘাতের সূত্রপাত না করে। বিশ্লেষকরা মনে করছেন, রুবিওর এই বক্তব্য একটি পরিষ্কার ইঙ্গিত যে মার্কিন প্রশাসন কূটনৈতিক ও সামরিক বিকল্প উভয় বিবেচনা করে সমন্বিত কৌশল গ্রহণ করেছে। লক্ষ্য হচ্ছে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত এড়ানো, যাতে যুক্তরাষ্ট্রের স্বার্থ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান সীমান্তের কাছাকাছি নিজেদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাব বজায় রাখতে এবার ক্যারিবিয়ান সাগর থেকে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে সরাসরি মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইরানের ক্ষমতার পরিবর্তনই বর্তমান পরিস্থিতির সম্ভাব্য সমাধান হতে পারে। সে লক্ষ্যে মার্কিন প্রশাসন তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে নানা বিকল্প খতিয়ে দেখছে বলে জানা গেছে। ইতোমধ্যে পারস্য উপসাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং অন্যান্য যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দিতে জেরাল্ড আর ফোর্ড দ্রুতগতিতে নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, জাহাজটি সেখানে পৌঁছতে অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে। বিশাল আকার এবং উন্নত প্রযুক্তির কারণে জেরাল্ড আর ফোর্ডকে আধুনিক নৌ প্রকৌশলের এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। প্রায় ৩৩৭ মিটার দীর্ঘ এই রণতরীকে অনেকে সমুদ্রের বুকে ভাসমান চারটি ফুটবল মাঠ হিসেবে বর্ণনা করেন। ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে কমিশন প্রাপ্ত এই জাহাজটি মূলত একটি স্বয়ংসম্পূর্ণ ভাসমান নৌ শহর হিসেবে কাজ করে। এর ভেতরে ৪,৫০০-এরও বেশি সেনার থাকার ব্যবস্থা, চিকিৎসা সুবিধা এবং দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামো বিদ্যমান। পারমাণবিক শক্তিচালিত এই রণতরীর অন্যতম বৈশিষ্ট্য হল এর দীর্ঘমেয়াদী কার্যক্ষমতা। দুটি শক্তিশালী A1B নিউক্লিয়ার রিঅ্যাক্টর দ্বারা পরিচালিত হওয়ায় এটি দীর্ঘ সময় জ্বালানি সরবরাহ ছাড়াই সমুদ্রে অবস্থান করতে সক্ষম। একই সঙ্গে এই শক্তি ব্যবহার করে জাহাজটি নোনা জলকে পানযোগ্য পানিতে রূপান্তর করতে পারে এবং বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে, যা ছোট একটি শহরের চাহিদা পূরণ করার মতো সক্ষমতা রাখে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে জেরাল্ড আর ফোর্ডের মূল শক্তি তার উন্নত বিমান উড্ডয়ন এবং অবতরণ ব্যবস্থা। পুরনো স্টিম ক্যাটাপল্টের পরিবর্তে এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, যার মাধ্যমে খুব দ্রুত একসঙ্গে একাধিক যুদ্ধ বিমান আকাশে পাঠানো এবং নিরাপদে অবতরণ করানো সম্ভব। এই রণতরীতে 60 থেকে 75টি আধুনিক যুদ্ধ বিমান বহন করা যায়, যার মধ্যে রয়েছে FA-18 সুপার হর্নেট, E-2D হকাই এবং MH-60 হেলিকপ্টার। সাধারণ বিমানবাহী রণতরীগুলো দিনে গড়ে প্রায় 120টি বিমান উড্ডয়ন করাতে সক্ষম হলেও জরুরি পরিস্থিতিতে জেরাল্ড আর ফোর্ডে দিনে সর্বোচ্চ 270টি পর্যন্ত বিমান পরিচালনা করতে পারে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা। এই সক্ষমতার কারণে একে মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী কৌশলগত সম্পদ হিসেবে দেখা হয়। ইতালি সরকার অভিবাসন নীতি আরও কঠোর করতে একটি নতুন খসড়া আইন অনুমোদন করেছে। ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এর নেতৃত্বাধীন সরকার বলছে, অনিয়মিত অভিবাসনের চাপ মোকাবিলা এবং জাতীয় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়া আইনে ভূমধ্য সাগর দিয়ে আসা অভিবাসী জাহাজগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব রয়েছে। নির্দিষ্ট পরিস্থিতিতে সরকার এসব জাহাজকে ইতালির জলসীমায় প্রবেশে বাধা দিতে পারবে, বিশেষ করে যদি কর্তৃপক্ষ মনে করে যে তার জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, তাহলে নৌ অবরোধ আরোপের সুযোগ থাকবে। ইতালি দীর্ঘদিন ধরেই ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসন প্রত্যাশীদের প্রধান গন্তব্যগুলোর একটি। প্রতি বছর হাজার হাজার মানুষ সমুদ্রপথে দেশটিতে পৌঁছানোর চেষ্টা করেন, যা সরকারকে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করতে উদ্বুদ্ধ করেছে। খসড়া বিল অনুযায়ী অভিবাসীদের ইতালিতে পৌঁছানোর আগেই আলবেনিয়ার বিশেষ কেন্দ্রগুলোতে আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণের পরিকল্পনা পুনরায় চালু করা হতে পারে। আদালতের কয়েকটি সিদ্ধান্তের কারণে এই পরিকল্পনা আপাতত স্থগিত থাকলেও নতুন আইনের মাধ্যমে তা আবার কার্যকর করার চেষ্টা চলছে। এছাড়া সমুদ্রে আটকে পড়া অভিবাসীদের এমন তৃতীয় দেশ স্থানান্তরের কথাও বলা হয়েছে, যাদের সঙ্গে ইতালির অভিবাসন সংক্রান্ত চুক্তি রয়েছে। একই সঙ্গে সীমান্ত নজরদারি বাড়ানো এবং ইউরোপের ইউনিয়নের সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের পরিকল্পনা রয়েছে। আইনটি কার্যকর হলে কর্তৃপক্ষ 30 দিন পর্যন্ত অভিবাসী জাহাজের প্রবেশ নিষিদ্ধ করতে পারবে, যা প্রয়োজনে 6 মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। নিয়ম ভাঙলে সর্বোচ্চ 50,000 ইউরো জরিমানা এবং বারবার লঙ্ঘনের ক্ষেত্রে জাহাজ বাজেয়াপ্ত করার বিধান থাকছে। বিশ্লেষকদের মতে দাতব্য সংস্থার উদ্ধারকারী জাহাজগুলোকেও এই আইনের আওতায় আনা হতে পারে। খসড়াটি এখন ইতালির সংসদের 2 কক্ষে আলোচনা ও অনুমোদনের অপেক্ষা রয়েছে। পাশ হলে এটি ইউরোপে অভিবাসন নীতি কঠোর করার ধারাবাহিকতায় আরেকটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।